যারা চিন্ময় কুমার দাস, আপনার কাছ থেকে একটু শুরু করতে চাই। আপনি একটু বলুন তো কি হয়েছে আসলে চট্টগ্রামে। এই পরিস্থিতির মধ্যে বর্তমানে আপনার যে একটা ইসলামিকাইজেশনের একটা প্রভাব, যে শুধুমাত্র আপনি ঠাকুরগাঁওতে আমার কাছে 370টা ঘটনা আছে, যেগুলোর ভিডিও বক্তব্য আমরা টিম দিয়ে সেই জিনিসগুলো সংগ্রহ করেছি। এবং পুরো বাংলাদেশে প্রায় 29-এর মতো ঘটনা, ঐক্য পরিষদের হিসেবে প্রায় আপনার 2800 ঘটনা উপস্থাপন করেছে। আপনার 17 দিনের ঘটনা প্রথম আলো প্রায় 1068টা উপস্থাপন করেছে। কিন্তু কোনো কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠী পুরো ঘটনাকে গুজব হিসেবে উপস্থাপন করে এড়িয়ে যাওয়ার একটা প্রবণতা। তো তারা ওখানে দেশাত্মবোধক গান করতে উঠে তারা একটা দাওয়াতমূলক গজল গান, ইসলামের মহিমা সম্বলিত, তারা হুম। সেখানে গায়। কিন্তু দাদা, আহ, এটা কি পূজা ছিল? পূজার একটা অংশ ছিল, নাকি আপনাদের কালচারাল অনুষ্ঠানের একটা অংশ ছিল বিষয়টি? আমার এটা ব্যক্তিগতভাবে জানতে চাই, কারণ আমাদের যখন কি আমাদের পুনর্মিলনী আমাদের অনুষ্ঠান হয় মুসলিম ধর্ম, আমাদের কিন্তু দেখা যাচ্ছে হিন্দু আমাদের শিল্পীরাও আসে বহুবার, বহু দেখেছি। মানে এই জায়গাটা থেকে স্পষ্ট হতে চাই, এটা কি পূজা অর্চনার একটা আমাদের অংশ ছিল আমাদের যেখানে? দাদা ইন্ডিয়ান হাই কমিশনের একটা টিম এসেছিলেন তারা পূজা পরিদর্শনের জন্য। তাদেরকে প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং অন্যান্য পদস্থরা আপ্যায়ন করছিলেন। ঠিক ওই সময়ে মঞ্চে এরা 5-6 জনের গ্রুপটা আসে। আমি চিন্ময় কৃষ্ণ দাস, অধ্যক্ষ পুণ্ডরিক ধাম। আহ, আমি গতকালের যে ঘটনা প্রবাহ হয়েছে সেটি যখন প্রথম আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম, দেখার পরিপ্রেক্ষিতে এটা আমরা একটু বিস্মিত হয়েছি। কারণ দেখলাম খুব এই ঘটনা প্রবাহ পুরো কমিউনিটিকে একটা নাড়া দিয়েছে। তো যার ফলশ্রুতিতে আমি তাৎক্ষণিক পূজা কমিটির কাছ থেকে জানতে চাই এটা কি হয়েছে। তখন তারা বললেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চট্টগ্রাম মহানগরের নেতা ডক্টর সাদাত সাহেব এসেছিলেন। তো উনি যাওয়ার পরপরেই আহ, ইন্ডিয়ান হাই কমিশনের একটা টিম এসেছিলেন তারা পূজা পরিদর্শনের জন্য। তাদেরকে প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং অন্যান্য পদস্থরা আপ্যায়ন করছিলেন। ঠিক ওই সময়ে মঞ্চে এরা 5-6 জনের গ্রুপটা আসে এবং এটা পুরো মহানগর পূজা উদযাপন পরিষদের আমাদের যে শিডিউল প্রোগ্রাম সেখানে সম্পৃক্ত ছিল না এবং এরা কেউ এই বিষয়টা জানতো না। এবং ওনারা যে এসছেন বিষয়টা একান্তই সজল দত্ত, যিনি জয়েন্ট সেক্রেটারি অর্থাৎ উপস্থাপনার দায়িত্বে ছিলেন, তিনি হয়তো জানেন। পূজা তো উদযাপন কমিটির সম্পাদক ছিলেন তিনি। হুম। জয়েন্ট মানে সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি। হুম। তো তিনি এবং ওই আহ, অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব তিনি ছিলেন। মানে মঞ্চ পরিচালনার দায়িত্বে ছিলেন। জি জি, তো হ্যাঁ, মঞ্চ। যেহেতু লিডারশিপরা কেউ ছিল না সেই হুম। পর্যায়ে, তারা ওখানে এসছেন, তারা দেশাত্মবোধক গান পরিবেশন করবেন বলেছেন। তো যার ফলশ্রুতিতে দেশাত্মবোধক গান পরিবেশন করবে। যেহেতু এটা শারদোৎসব, এখানে যদিও ধর্মীয় আচারটা প্রাসঙ্গিক একটা লিমিটেড ক্ষেত্রের মধ্যে সীমাবদ্ধ থাকে, আবহমান কাল ধরে বাঙালির এই উৎসব অন্যান্য ধর্মাবলম্বীদের উৎসবের সময় যেমন সনাতন কমিউনিটি বা অন্যান্যরা আনন্দ উপভোগ করে, ঠিক সেই রকম সমস্ত রাজনীতিবিদ, ধর্মীয় ব্যক্তিত্বরা সবাই পরিদর্শনে আসে। তো তারা ওখানে দেশাত্মবোধক গান করতে উঠে তারা একটা দাওয়াতমূলক গজল গান, ইসলামের মহিমা সম্বলিত, তারা হুম। সেখানে গায়। তো এইটা পুরো আমাদের এই 52-53 বছর হলো দেশ স্বাধীন হয়েছে, তারপরে এই ধরনের ঘটনা প্রবাহ কোনো ধর্মীয় অনুষ্ঠানে অপর ধর্মের চর্চা বা তার মহিমা সম্বলিত কোনো সঙ্গীত পরিবেশন আমরা কখনো এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হইনি। তো এখন যে জিনিসটা দেশে আম, 5ই আগস্টের পরে যে জিনিসটা আম, কিছু কিছু ক্ষেত্রে কিছু ব্যক্তি
এবং কিছু গোষ্ঠী দেশের সামগ্রিক স্থিতিশীলতা অগ্রগতিকে রুদ্ধ করার জন্য তারা যেভাবে মানে আম, ইসলামিক কালচার কৃষ্টিকে অতিমাত্রায় স্টাবলিশ করার জন্য বা সেই সংস্কৃতিগুলো অন্যদের কাছে চাপিয়ে দেওয়ার জন্য এরকম কিছু ব্যক্তিরা যারা মনোভাব পোষণ করে তাদের সঙ্গে এদের সম্পৃক্ততা আছে কিনা এখনো এটা তো আমরা জ্ঞাত নই। অলরেডি গতকাল ছাত্র শিবির এবং জামায়াত ইসলাম থেকে অবহিত করা হয়েছে যে ওনারা কেউ ওনাদের নয়। এবং হুম, কিছুক্ষণ আগে আমাদের জামায়াত ইসলামীর মহানগরের আমির এবং কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য শাহজাহান চৌধুরী সহ আমরা হুম। একটা সামগ্রিক ঘটনা প্রবাহের উপর বিবৃতি দিয়েছি, প্রশাসন কি কি ব্যবস্থা নিয়েছে এবং আমরা কি কি ব্যবস্থা নিয়েছি। তো এই জন্য দায়িত্বে অবহেলার জন্য আমাদের মহানগর কমিটির সভাপতি সম্পাদককে অব্যাহতি দেওয়া হয়েছে এবং যেই মঞ্চ পরিচালনার সঙ্গে সম্পৃক্ত ছিল তাকে সহ বাকি 6 জনকে আসামি করে মামলা হয়েছে। তো এখন 2 জনকে অ্যারেস্ট হয়েছে, বাকি 5 জন এখনো পলাতক এই অবস্থায় আছে। আচ্ছা, মানে সেখানে আপনার প্রাথমিকভাবে এখানে অপরাধগুলিকে কি কি চিহ্নিত করেছেন, মানে কি কি অপরাধকে আপনারা মূলত চিহ্নিত করে মনে করছেন যে এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত? অপরাধ বলতে একটা জিনিস হচ্ছে, এটা সামগ্রিকভাবে একজন মুসলমান হিসেবে কোনো হুম, মুসলিমের মিলাদ মাহফিলে অথবা কোনো মসজিদে গিয়ে তো আমি কীর্তন করতে পারবো না অথবা আমার ধর্মীয় গান করতে পারবো না, এটা আদর্শের বিপরীত। তো এটা তো ধর্মীয় অনুভূতিকে আঘাত প্রদান করা, যার হুম। ফলশ্রুতিতে সেটা পুরো কমিউনিটিকে বিক্ষুব্ধ করেছে। এবং একটা জিনিসটা হচ্ছে কিন্তু দাদা, এটা কি কিছু পূজা ছিল? পূজার একটা অংশ ছিল, নাকি আপনাদের কালচারাল অনুষ্ঠানের একটা অংশ ছিল বিষয়টি? আমার এটা ব্যক্তিগতভাবে জানতে চাই, কারণ আমাদের এটা যখন কি আমাদের পুনর্মিলনী আমাদের অনুষ্ঠান হয় মুসলিম ধর্ম, আমাদের কিন্তু দেখা যাচ্ছে হিন্দু আমাদের মুসলিমরাও আসে বহুবার, বহু দেখেছি। মানে এই জায়গাটা থেকে স্পষ্ট হতে চাই, এটা কি পূজা অর্চনার একটা আমাদের অংশ ছিল আমাদের যেখানে? দ্বারা হুম, আমাদের দ্বারা পূজা অনুষ্ঠানকে আধারিত করেই সমস্ত হুম, কর্মকাণ্ডগুলো হয়। তো সেখানে পূজার মূল মণ্ডপের সামনেই কালচারাল আচ্ছা, প্রোগ্রামটা হয়, আমাদের ধর্মীয় সঙ্গীত পরিবেশনা হয়। এবং যেহেতু আমাদের দেশ মাতৃকার পূজা, যে দুর্গা পূজার সময় দেশের মাটিকেও পূজা করা হয়, মৃত্তিকা পূজা করা হয়, এজন্য হুম, দেশাত্মবোধ বা দেশাত্মবোধক সঙ্গীত এগুলোকে আমাদের আধ্যাত্মিক সংস্কৃতির পার্ট হিসেবে আমরা বিবেচনা করি। আচ্ছা, সেজন্য দেশাত্মবোধক গান উম, গাওয়ার কথা বলে তারা যে একটা ধর্মীয় সঙ্গীত পরিবেশন করেছে হুম, এবং এটা আমরা সাধারণ কমিউনিটির কাছে এমনিতে একটা জিনিস দেখবেন, আমাদের বাংলাদেশের প্রচলিত যত রাজনৈতিক দল রয়েছে তাদের সিনিয়র লিডাররা একরকম রোল প্লে করে, তারা যে কোনো ঘটনা প্রবাহে পাশে দাঁড়ায়, আমাদের সংহতি দেখায় এবং উদ্বুদ্ধ করে সহাবস্থানের জন্য। কিন্তু মাঝারি পর্যায়ে বা নিম্নবর্তী পর্যায়ের লিডারদের মধ্যে একটা সহজাত প্রবণতা হচ্ছে প্রত্যেকটা বিষয়কে অস্বীকার করা। আপনার এর ফলশ্রুতিতে যে জিনিসটি দেখা যায়, যেমন প্রায় আমরা 23-24টা ঘটনা প্রবাহ চিহ্নিত করেছি সোশ্যাল মিডিয়ায়, যে 5 তারিখের পরে পুরনো ভুয়া ঘটনা, কিন্তু সেগুলোকে আগের ঘটনাগুলোকে এখন ঘটনা হিসেবে উপস্থাপন করা হয়েছে। হুম, কিন্তু যে শুধুমাত্র আপনি ঠাকুরগাঁওতে আমার কাছে 370টা ঘটনা আছে যেগুলোর ভিডিও বক্তব্য হুম, আমরা টিম দিয়ে সেই জিনিসগুলো সংগ্রহ করেছি। এবং পুরো বাংলাদেশে প্রায় 29-এর মতো ঘটনা, ঐক্য পরিষদের হিসেবে প্রায় আপনার 2800 ঘটনা উপস্থাপন করেছে। আপনার 17 দিনের ঘটনা প্রথম আলো প্রায় 1068টা উপস্থাপন করেছে। কিন্তু কোনো কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠী পুরো ঘটনাকে গুজব হিসেবে উপস্থাপন করে এড়িয়ে যাওয়ার একটা প্রবণতা। তো হুম। এই পরিস্থিতির মধ্যে বর্তমানে আপনার যে একটা ইসলামিকাইজেশনের একটা প্রভাব সব ক্ষেত্রে, মানে কিছু কিছু, এটা সবার কথা বলবো না, বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠী অসাম্প্রদায়িক, তারা পরস্পরের প্রতি সহমর্মিতা পোষণ করে এবং পবিত্র ইসলামেও অন্য ধর্মের মর্যাদা, তার অবস্থানকে সুসংহত রাখার জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা রয়েছে।
তো কিন্তু কিছু কিছু অতি উৎসাহী ব্যক্তিরা যে রোল প্লে করে, আমাদের কাছে মনে হচ্ছে তাদের আধিক্য বা প্রভাব এখন এত বলবতী হয়ে গেছে, একটা ধর্মীয় প্রোগ্রামে এসে সেখানে এই ঘটনাগুলোর দ্বারা আমাদেরকে একটা ভীতিজনক বার্তা দেওয়ার প্রচেষ্টা চলছে যে সব জায়গায় এখন আমাদের রোল চলবে বা আমাদের দৃষ্টিভঙ্গিগুলো চলবে এই ধরনের। কারণ অন্যের উপস্থিতি অন্য ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের উপস্থিতিতে আমরা আমাদের বাঙালি পরিবারের অংশ হিসেবে আমরা মনে করি, কিন্তু সেখানে চর্চাটা কিরকম হবে সেটা তো একটা দাদা মর্যাদাপূর্ণ স্থিতি থাকা উচিত। সেই হুম, স্থিতি অতিক্রম করা উচিত না। আহ, আহ, যার ফলশ্রুতিতে সেই জিনিসটা পুরো জনগোষ্ঠীকে সংক্ষুব্ধ করেছে যে আমাদেরকে এটা কি থ্রেট হিসেবে দেখছে, এবং এটা ধর্মীয় অবমাননা প্লাস থ্রেট, এই দুটোই অনুভব করছে। আমি যে আসলাম আজকে বিকেল বেলা বসেছিলাম, হুম। সবার বক্তব্য একটাই। অনেক এখানে বিভিন্ন শ্রেণী পেশা, আইনজীবী, শিক্ষক শ্রেণী, ধর্মীয় ব্যক্তিত্বরা এবং সাধারণ মানুষরা, এবং কালকে আপনি দেখেছেন সোশ্যাল মিডিয়ায় আমার কোনো মুসলমান ভাইরাও তারা এই বিষয়টাকে সাপোর্ট করেনি।